ধ্বংসাত্মক মানসিকতার কারণে ঝুঁকিতে সভ্যতা। কপ সম্মেলনে ডক্টর ইউনূস যুবশক্তিকে কাজে লাগিয়ে নতুন ভিত্তি স্থাপনের তাগিদ। We justify this with an economic framework which is considered as natural as the planetary system. অন্তর্বর্তী সরকারের সব সংস্কারে হাত দেওয়ার প্রয়োজন নেই, ঠাকুরগাঁও মির্জা ফখরুল। রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ করা কোনো দলের কাজ নয়। রংপুর অঞ্চল থেকে উপদেষ্টা নিয়োগের দাবিতে মডার্ন মোড়ে অবস্থান ও বিক্ষোভ। বিভাগের 7 জেলার সাথে প্রায় 2 ঘন্টা রাজধানীর সড়ক যোগাযোগ বন্ধ। সংবিধানের পঞ্চদশ সংশোধনীয় রিভিউ আপিল বিভাগের চলাকালে হাইকোর্টে শুনানিতে বাধা নেই, উচ্চ আদালতে জানালেন অ্যাটর্নি জেনারেল। পলিথিন ব্যাগ উৎপাদন বন্ধে আজিমপুর, চকবাজার সহ বিভিন্ন এলাকায় যৌথ অভিযান, একাধিক কারখানা সিল গালা। শুধু অপরিচিত নয়, পরিচিত মানুষের কাছেও নিরাপদ নয় মুনতাহার মতো শিশুরা। অভিভাবকদের আমলে নিতে হবে ছোটখাটো সব অভিযোগ। সেক্সুয়াল অ্যাবিউজ এগুলো কিন্তু সবচেয়ে বেশি করে পরিচিত লোকরা। আমরা মনে করি অপরিচিত কাছ থেকে শিশু নিরাপদ রাখা দরকার, তা না। সন্তানকে যখন আমি কোনো মেরে ফেলছি, সন্তানটা তো চলেই যাচ্ছে, পাশাপাশি তার পরিবার আদার্স পার্সনরাও কিন্তু ভেঙে পড়ছে। ট্রাম্পের ক্যাবিনেটে ইসরায়েলের পন্থীদের আধিক্য, নতুন বিভাগে দায়িত্ব পাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। বণ্টন করা হয়েছে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়। জলবায়ু পরিবর্তনের ক্ষতি কমাতে বিলাসী জীবনাচরণ পরিবর্তনের তাগিদ দিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বললেন, সভ্যতার ধ্বংসের জন্য মানুষই দায়ী। আজারবাইজানের বাকুতে COP29 সম্মেলনের বক্তব্যে তিনি কথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, মানুষ এমন এক জীবনযাত্রা বেছে নিয়েছে যা পরিবেশের ক্ষতি করছে। তিনি বলেছেন, মানব সভ্যতা টিকিয়ে রাখতে হলে গ্রহণ করতে হবে ভিন্ন জীবনধারা, গড়ে তুলতে হবে ভিন্ন এক সংস্কৃতি। সেটি কার্যকরে তরুণ ও যুবশক্তির প্রতি আহ্বান জানান প্রধান উপদেষ্টা। তার ভাষণে জলবায়ু বিপর্যয়কে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখার আহ্বান জানান। বলেন, এই দৃষ্টিভঙ্গি শুধু মেরামত করার কথা বলবে না, বরং আরও ভয়াবহ পরিস্থিতি এড়ানোর জন্য একটি নতুন পথে নিয়ে যাবে। বর্তমান বিশ্ব বাস্তবতা তুলে ধরে ডক্টর ইউনূস বলেন, আত্মবিধ্বংসী মূল্যবোধের প্রচার চালিয়ে যাওয়ায় মানুষের সভ্যতা গুরুতর ঝুঁকির মধ্যে পড়েছে। একটি নতুন সভ্যতার ভিত্তি স্থাপনের জন্য দরকার বুদ্ধিবৃত্তিক, আর্থিক এবং যুব শক্তিকে একত্রিত করা, যে সভ্যতা নিজেই নিজেকে রক্ষা করবে, নিজেই নিজের শক্তি যোগাবে। We have chosen a lifestyle which works against the environment. We justify this with an economic framework which is considered as natural as the planetary system. That economic framework thrives on limitless consumption. In order to survive, we need to create another civilization, another culture, a counterculture which is based on a different lifestyle. COP29 জলবায়ু সম্মেলন কভার করতে আজারবাইজানের রাজধানী বাকুতে আছেন সহকর্মী মাহফুজ মিশু। সরাসরি যাচ্ছি মিশুর কাছে। মিশু, ভাষণে ডক্টর ইউনূস আর কোন কোন বিষয়গুলোর উপর গুরুত্ব দিয়েছেন জানাবেন? ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের যে অবস্থানগত ভাষণ, যেটিকে কান্ট্রি পেপার বলে, সেটি উপস্থাপন করেছেন এখানকার সময় 11:30টার দিকে, এবং প্রায় 5 মিনিটের সেই বক্তব্যে ডক্টর মোহাম্মদ ইউনূস পুরো জলবায়ু পরিবর্তন ইস্যুতে বাংলাদেশের অবস্থান, বাংলাদেশ সরকারের করণীয় নিয়ে তার বক্তব্য উপস্থাপন করেছেন। এবং যেটি নতুনত্ব প্রফেসর ইউনূসের বক্তব্যে, যেটি অন্য দেশের সাংবাদিকরা আলোচনা করছিলেন, যে এই প্রথম ক্লাইমেট ভালনারেবল ফোরামের একটি দেশ, ভয়ঙ্করভাবে বিপন্ন একটি দেশের সরকার প্রধান যখন কথা বললেন, তখন সেই কথায় খুব বেশি ক্ষতিপূরণ, অর্থনৈতিক দাবি দেওয়ার কথা নাই। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস 3টি জায়গায় কথা বলেছেন মূলত তার ভাষণে। তিনি তার যে বহুল প্রচলিত 3-0 সেই থিওরির আলোকেই তিনি কথা বলেছেন। তিনি বলেছেন যে দূষণ বন্ধ করতে হবে, অর্থাৎ জিরো এমিশন। তিনি বলেছেন কার্বন নিঃসরণকে বন্ধ করতে হবে, এবং ফসিল ফুয়েল অর্থাৎ গ্যাস, তেল দিয়ে যে বিদ্যুৎ বা জ্বালানি উৎপাদন, সেটি বন্ধ করতে হবে। এই 3টি যদি বন্ধ করা যায়, তাহলেই দীর্ঘমেয়াদে আসলে
পরিবেশের একটা টেকসই পরিবর্তন, ইতিবাচক পরিবর্তন হতে পারে। ডক্টর মোহাম্মদ ইউনূস ভীষণভাবে জোর দিয়েছেন যে কথাটি শুরু থেকে বাংলাদেশ বলে আসছে, যে আমাদের ভোগবিলাসী জীবনযাপন, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর, যে কারণে কার্বন নিঃসরণ বেশি হয়। ধরেন সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে চীন, তারপরে করে মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া কিংবা ব্রিটেনের মতো বড় দেশগুলো। তাদের যে বিলাসী জীবন সেটি পাল্টানোর তিনি আহ্বান জানিয়েছেন। তার মানে হচ্ছে প্রফেসর ইউনূস এই প্রথম বিশ্ব মঞ্চে এসে বাংলাদেশের পক্ষ থেকে একটা টেকসই সমাধানের জন্য পশ্চিমাদেরকেও তিনিও দায়ী করলেন, তাদেরও জীবনাচরণ পরিবর্তনের কথা বললেন, এবং তিনি যে প্রক্রিয়ায় কথা বললেন তাতে করে একটা চূড়ান্ত সমাধানের রাস্তাও সেখানে রয়েছে। এর পাশাপাশি প্রফেসর ইউনূস এখন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবং UNDP এর আয়োজনে একটি যৌথ আয়োজনে বক্তব্য রাখছেন আমার ঠিক পেছনেই, এবং সেখানে এসেও কিন্তু প্রফেসর ইউনূস বক্তব্য শুরু করেছেন এই বলে যে পৃথিবীতে কোথায় কি সমস্যা, সব সমস্যার সমাধান বাংলাদেশে আছে। তখন সবাই একটু বিস্মিত, বাংলাদেশে কি হয়েছে যে বাংলাদেশে সব সমস্যার সমাধান আছে। তিনি তখন বলছেন কারণ বাংলাদেশে তরুণরা আছে, এবং বাংলাদেশের তরুণরা হচ্ছে মোট জনসংখ্যার 50% বেশি, ফলে এখনকার তরুণরা সারা পৃথিবীতেই ভয়ঙ্কর ভাবে শক্তিশালী। সেই কথা ডক্টর ইউনূস আবারও সবাইকে মনে করিয়ে দিয়েছেন। তার বক্তব্য এই মাত্র শেষ হলো, আমরা নাদিয়া সোহারের কাছে ফিরছি। নাবিলা। মিশু, ধন্যবাদ আপনাকে। আবারও বিশ্বকে জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয়ের বিষয়ে সতর্ক করলেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। মঙ্গলবার COP29 সম্মেলনে দেয়া ভাষণে এ সতর্কবার্তা দেন তিনি। একই সঙ্গে বিপর্যয় রোধে পুরো বিশ্বকে একসাথে কাজ করার আহ্বানও জানান জাতিসংঘ মহাসচিব। এবারের সম্মেলন জলবায়ু খাতে অর্থায়নের পথে যত প্রতিবন্ধকতা আছে তা দূর করবে। উন্নয়নশীল দেশগুলোকে বাকু থেকে খালি হাতে ফিরতে দেয়া যাবে না। অবশ্যই একটি চুক্তি দরকার, এবং আমি নিশ্চিত এবার তা হবেই। এই মুহূর্তে আমাদের নতুন একটি আর্থিক লক্ষ্য প্রয়োজন। অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি প্রয়োজন নেই, নির্বাচিত পার্লামেন্ট সেই কাজগুলো করবে, এমনটা মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কোনো দলকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয় বলে মনে করেন বিএনপির এই নীতি নির্ধারক। উত্তরাঞ্চল সফরের দ্বিতীয় দিনে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা মহাসচিবের সাথে দেখা করেন। পরে নিজ বাসভবনে সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোশ্যাল মিডিয়া চালানো হচ্ছে। উপদেষ্টা নিয়োগে রাজনৈতিক দলগুলোর পরামর্শ নেওয়ার প্রচলন নেই উল্লেখ করে ফখরুল বলেন, এটা সম্পূর্ণ প্রধান উপদেষ্টার এখতিয়ার। তবে অন্তর্বর্তী সরকারের সব ধরনের সংস্কারে হাত দেওয়ার খুব বেশি দরকার নেই বলেও মনে করেন তিনি। দেশের রাজনৈতিক সংকট মোকাবেলা, অর্থনৈতিক সংকট মোকাবেলা, সব কিছুর জন্য এখন একটা নির্বাচিত সরকার, নির্বাচিত পার্লামেন্ট অত্যন্ত জরুরি। সরকারের খুব সতর্ক ভূমিকা পালন করা উচিত। যাদেরকে তিনি যাদেরকে নেবেন তারা যেন বিতর্কিত না হয়, এই বিষয়টা তাদের লক্ষ্য করা উচিত, তাদের নিজেদের স্বার্থেই। বিএনপি এখন সম্পূর্ণ নির্বাচনমুখী বলে জানান মির্জা ফখরুল। বলেন, কোনো দল নিষিদ্ধ করা রাজনৈতিক দলের কাজ নয়। দ্য পিপল উইল ডিসাইড যে কে রাজনীতি করবে কে করবে না, অ্যান্ড থ্রু ইলেকশন, নির্বাচনে যারা আপনার জনগণের কাছে খারাপ হয়ে যাবে তারা আপনার বাতিল হয়ে যাবে, অথবা পার্লামেন্ট সিদ্ধান্ত নেবে। সবচেয়ে জরুরি যে জিনিসটা প্রয়োজন সেই জিনিসটা হচ্ছে যে একটি একদম অবাধ, নিরপেক্ষ, সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন। প্রশাসনের প্রতি চাপ প্রয়োগ না করতে নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এটা খুব পরিষ্কারভাবে বলা আছে। আমিন বাবু, যমুনা নিউজ। অন্তর্বর্তী সরকারকে বিতর্কিত ও বিব্রত করতে ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। সকালে নয়াপল্টনে ভাসানী মিলনায়তনে জাতীয়তাবাদী ওলামা দলের নতুন কমিটির পরিচিতি সভায় কথা বলেন তিনি। জানান, দেশের মানুষ বুক চিতিয়ে রক্ত দিয়ে দেশ স্বাধীন করেছে, অথচ দেশ আজও ষড়যন্ত্র থেকে মুক্ত হয়নি। প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী ফ্যাসিস্টরা বসে আছে বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের বিতর্কিত ব্যক্তিদের উপদেষ্টা করা হচ্ছে। এসব কারণে দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে প্রত্যাখ্যান করতে পারে, তাই সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বলেন, বিএনপিও সংস্কার চায়, তবে সেটা দেশের মানুষের বিপক্ষে গিয়ে নয়। তাই ফ্যাসিস্টদের যে কোনো ষড়যন্ত্র প্রতিরোধে সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এই বিএনপি নেতা। এই সরকারকে অবিচলিত করার জন্য, এই সরকারকে নস্যাৎ করার জন্য, এই সরকারকে বিব্রত করার জন্য সরকারি
দলকে অর্থাৎ এই সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলে দেওয়ার একটা ষড়যন্ত্র আমরা আভাস পাচ্ছি। আজ সন্ধ্যার মধ্যে অন্তর্বর্তী সরকারের রংপুর সহ উত্তরাঞ্চলের 5 উপদেষ্টা অন্তর্ভুক্তির দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র জনতা। বেলা 12টা থেকে রংপুর মহানগরীর মডার্ন মোড়ে অবস্থান নেয় ছাত্ররা। অবরোধ করা হয় ঢাকা রংপুর মহাসড়ক। এ সময় বিক্ষোভকারীরা বলেন, আন্দোলনে শহীদ আবু সাঈদের আকাঙ্ক্ষা ছিল বৈষম্যহীন বাংলাদেশ, তবে তা পূরণ হয়নি। সন্ধ্যার মধ্যে দাবি পূরণ না হলে আগামীকাল উত্তরবঙ্গের 16 জেলার মহাসড়কের প্রবেশমুখে অবরোধের ঘোষণা দিয়েছে তারা। আপিল বিভাগে তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে রিভিউ শুনানির আগে হাইকোর্টে পঞ্চদশ সংশোধনীর বৈধতার শুনানিতে বাধা নেই বলে উচ্চ আদালতকে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনীর বৈধতা নিয়ে জারি করা রুলের ওপর পঞ্চম দিনের মতো শুনানি চলছে। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে আজ শুনানির শুরুতেই তিনি কথা বলেন। এর আগে রোববারের শুনানিতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংক্রান্ত বিচারাধীন ত্রয়োদশ সংশোধনীর রিভিউ বিষয়ে আপিল বিভাগে নিষ্পত্তির আগে হাইকোর্টে বিষয়টি শুনানি বা নিষ্পত্তি হতে পারে কিনা সে নিয়ে প্রশ্ন ওঠে। শুধু অপরিচিত নয়, পরিচিত মানুষদের কাছ থেকেও শিশু সন্তানকে নিরাপদ রাখা উচিত বলে মনে করেন মনোবিজ্ঞানীরা। তাদের মত, সিলেটে 5 বছরের মুনতাহার মৃত্যু পুরো দেশের সামনে প্রতিশোধ পরায়ণ এক সমাজের চিত্র তুলেছে। মনোবিজ্ঞানীরা বলছেন, প্রচলিত সমাজে শিশুদের অনেক অভিযোগই পরিবারের সদস্যরা বিশ্বাস করেন না। শিক্ষকরা, ড্রাইভার, গৃহকর্মী বা নিকটাত্মীয়ের বিষয়ে শিশুদের যে কোনো অভিযোগ আমলে নিলে এমন ঘটনা কমে আসবে তাদের অভিমত। পৃথিবীতে ছোট্ট মুনতাহার যাত্রা ছিল মাত্র 5 বছরের। নিষ্পাপ এই মুখখানির মায়া এখন শুধুই ছবি। 3 নভেম্বর রাতে নিখোঁজ হয় মুনতাহা। এই খবর নাড়া দেয় সিলেট সহ দেশের সকল মানুষকে। ফিরে আসার অপেক্ষায় ছিলেন সকলেই, কিন্তু দেখা মেলে সমাজের নিষ্ঠুর নির্মমতার এক চিত্র। 7 দিন পর খুঁজে পাওয়া যায় মুনতাহার নিথর দেহ। পুলিশের তদন্তে উঠে আসে মুনতাহাকে শ্বাসরোধ করেই হত্যা করা হয়। আর এই ঘটনায় জড়িত মুনতাহার গৃহশিক্ষক মার্জিয়া আক্তার। মূলত তাকে বাদ দেয়ায় 2 পরিবারের মাঝেই বিরোধ শুরু। এমন নৃশংস ঘটনায় গৃহশিক্ষিকা মার্জিয়ার মা আলিফজান ও নানি কুতুব জানো জড়িত। একই পরিবারের 3 প্রজন্মের নারী মিলে 5 বছরের শিশু হত্যার ঘটনাকে অসুস্থ মানসিকতা হিসেবে দেখছেন মনোবিদেরা। আমার মনে হয় এটা ভয়ঙ্কর একটা ঘটনা। আমি যেটা বলছিলাম, সেক্সুয়াল অ্যাবিউজ কিন্তু খুবই কমনলি হয়, এবং সেক্সুয়াল অ্যাবিউজ এগুলো কিন্তু সবচেয়ে বেশি করে পরিচিত লোকরা। আমরা মনে করি অপরিচিত কাছ থেকে শিশু নিরাপদ রাখা দরকার, কিন্তু তা না, পরিচিতের কাছ থেকে শিশু নিরাপদ রাখা খুবই দরকার। সুতরাং প্যারেন্টস দেখে সচেতন হতে হবে। সচেতন হয়ে তারা যদি অস্থির হয়ে যায় সেটা আবার ইউজফুল না। সেই সন্তানকে যখন আমি কোনো আর কি মেরে ফেলছি বা তার লাইফে একটা খুব এমন কোনো ঘটনা ঘটাচ্ছি, তখন সন্তানটা তো চলেই যাচ্ছে, পাশাপাশি তার পরিবার, আদার্স পার্সনরাও কিন্তু ভেঙে পড়ছে। এটা একটা হচ্ছে বলে যে ওকে একটা লার্নিং দিলাম বা ওকে একটা লেসন দিলাম। মনোবিদদের মতে পৃথিবীতে যত নারী নির্যাতন বা অত্যাচারের শিকার হয় তার 89% পুরুষ দ্বারা সংঘটিত। তবে মুনতাহার এই ঘটনা ব্যতিক্রম। তাই শিক্ষক, শিক্ষিকা, কাজের লোক কিংবা নিকটাত্মীয়র বিষয়ে শিশুরা যে অভিযোগই করুক না কেন তা গুরুত্ব সহকারে অভিভাবকের দেখা উচিত বলে মত তাদের। শিশুদেরকে বিশ্বাস করাটা খুব দরকার। আমাদের কালচারে আমরা খুব কমনলি শিক্ষকদেরকে বলে দেই, আপনাকে দিয়ে দিলাম, এবার আপনি পিঠা শুধু হাড়গুলো দিয়ে দিলেই হবে, মাংস আপনার, হাড় আমার দিয়ে দিন, মরে গেলে যাবে, কিন্তু ওকে মানুষ করতে হবে। এটা কিন্তু ঠিক না। শিক্ষককে এত আস্থা করার তো দরকার নেই। আপনি বাবা মা, আপনি ডিসাইড করার জন্য কি ভালো দরকার। শিক্ষক শেখাবে, কিন্তু সব দায়িত্ব আপনাকেই নিতে হবে। ওই জায়গাটাও তৈরি করা দরকার। ওই যে অপমানের জের হিসেবে তাৎক্ষণিকভাবে বদলা নেওয়ার জন্য হয়তো তারা কাজটা করে ফেলেছে, কিন্তু 6 দিন তারা এই জিনিসটাকে হজম করেছে, তাই না? 6 দিন কিন্তু এই বাচ্চাটাকে খোঁজাখুঁজি হয়েছে। ইনফ্যাক্ট তার পাশের বাসা যেহেতু, সো তার বাসাতেও খোঁজ নিতে এসেছে। এই 6 দিন তারা জিনিসটাকে কোপ করাটাও তাদের একটা মেন্টালি ডিসঅর্ডারটাকে আরো বাড়িয়েও দিতে পারে তাদের এই জায়গাটা, আমার কাছে মনে হয়।
ক্লিনিক্যাল সাইকোলজিস্টদের মতে বর্তমান সামাজিক প্রেক্ষাপটে কারো সাথে ব্যবসায়িক কিংবা আর্থিক সম্পর্ক ছিন্ন করতে হলে অবশ্যই তার দীর্ঘ পরিকল্পনা নিয়ে করা উচিত, যাতে কোনোভাবেই পারিবারিক সিদ্ধান্তের দায়ভার পরিবারের নিষ্পাপ সদস্যদের বহন করতে না হয়। ভাস্কর ভাদুরী, যমুনা নিউজ, ঢাকা। নিজ নির্বাচনী এলাকায় প্রভাব খাটিয়ে নামে বেনামে সম্পদের পাহাড় গড়ে তুলেছেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। এলাকাবাসীর অভিযোগ, রাজশাহী ৬ আসনে আওয়ামী লীগের সাবেক এমপির প্রশ্রয়ে তার আত্মীয় এবং দলীয় নেতাকর্মীরা করেছেন চাঁদাবাজি, জমি দখল। এলাকায় তার ভয়ে কেউ মুখ খোলারও সাহস পাননি। গত ১৫ বছর বিরোধী দলের পাশাপাশি নিজ দলের ভিন্ন মতের নেতাকর্মীর ওপরও নির্যাতন চালিয়েছেন ক্ষমতাধরী নেতা। সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের কাছে গোলাম মোস্তফা নামের এই ব্যবসায়ী ১১ কোটি টাকার বিনিময়ে জমি বিক্রি করতে রাজি হন, অথচ ৫০ লাখ টাকা দিয়ে আর কোনো অর্থই পরিশোধ করেননি শাহরিয়ার। এমন অভিযোগ তুলে ব্যবসায়ীর দাবি, পাওনা টাকা চাইতে গিয়ে হুমকির মুখে পড়তে হয় তাকে। মন্ত্রীর সঙ্গে দাম হয়েছিল আমার ১১ কোটি টাকা, ব্যাংক পাবে ৬ কোটি টাকা, ব্যাংকে দিবে আর আমাকে দিবে ৫ কোটি টাকা। আমাকে খালি ৫০ লাখ টাকা দিছে, এরপরে কোনো টাকা দেয়নি। তার ভাই আমাকে ফোন দিয়ে অনেক রকম থ্রেট করেছে, যা মুখ দিয়ে বলা যাবে না এরকম ভাষা প্রয়োগ করেছে। আমি কোথায় থাকবো, কোন জায়গায় থাকবো সেই চিন্তা করেন। শুধু গোলাম মোস্তফাই নয়, সাবেক এই প্রতিমন্ত্রী ও তার আত্মীয়দের বিরুদ্ধে বাঘা ও চারঘাট উপজেলার মসজিদ, ঈদগাহ ও গোরস্থানের জমি দখলসহ ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদা আদায় ও নির্যাতনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। পৌরসভার যে আড়ানি কেন্দ্র, মসজিদ, ঈদগাহ, এখানে যতগুলো দোকান আছে ম্যাক্সিমামই আওয়ামী লীগের লোকজনই দখল করে আছে, ভাড়া দেয় না। আমাদের ক্যাশ জমা দিয়েছে মাত্র ৫৭,০০০ টাকা ১৫-১৭ বছরে। মানে একজনের দোকানে বাকি ৫ লক্ষ টাকা একজনের, মানে মিন্টু শালা। ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো আওয়ামী লীগের মনোনয়নে রাজশাহী ৬ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন শিল্পপতি শাহরিয়ার আলম। এরপর দিনে দিনে দল ও সরকারে তার প্রভাব বেড়েছে, সেই সঙ্গে বেড়েছে তার অর্থ সম্পদ। প্রতিটি নির্বাচনেই কমিশনে দাখিলকৃত হলফনামা অনুসারে লাফিয়ে বেড়েছে তার সম্পদ। নবম জাতীয় সংসদ নির্বাচনের আগে তার অস্থাবর সম্পদের পরিমাণ ছিল ২,৩২ লাখ। সর্বশেষ ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনের আগে তার অস্থাবর সম্পদের পরিমাণ দাঁড়ায় ৮৯ কোটি। এ সময়ের মধ্যে তার শিল্প কারখানার সংখ্যা বেড়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে নিজের নামে পেয়েছেন টেলিভিশন চ্যানেল ও মেডিকেল কলেজের অনুমোদন। নির্বাচনী এলাকার মানুষের অভিযোগ, সংসদীয় এলাকায় প্রভাব ধরে রাখতে বিরোধী দলের নেতাকর্মীদের নির্যাতন ও মামলা দিয়ে কারাগারে পাঠানোর ব্যবস্থা করতেন শাহরিয়ার। এমনকি তার অনুগতদের চাঁদাবাজি ও জমি দখলের হাত থেকে ব্যবসায়ীদের পাশাপাশি নিজ দলের কর্মীরাও রেহাই পাননি। অনেক মানুষের জমি জমা হরণ করে রাখছে এবং সেই অবৈধ ক্ষমতাটিকে ক্ষমতার বলে অনেক মানুষকে বেজ্জতি করছে, নির্যাতন করছে, কারাগারে পাঠাইছে, মামলা দিছে। আলমের এমপি যে পিএস আছে সিরাজ, মানে তাকে আমরা মানে চাঁদা না দিয়ে আমাকে মানে জেল খাটাইছে। ৫ লক্ষ টাকা চাঁদা দাবি করছিল আমার কাছ থেকে। ২ দফায় প্রতিমন্ত্রীর দায়িত্বে পররাষ্ট্র মন্ত্রণালয় সামলালেও ২০২৪ সালের নির্বাচনের পর গঠিত মন্ত্রিসভায় স্থান হয়নি শাহরিয়ারের। ৫ আগস্টের পর থেকে তিনি কোথায় আছেন তা জানে না কেউ। ফলে অভিযোগগুলো নিয়ে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার বক্তব্য পাওয়া যায়নি। তারিক মাহমুদ, যমুনা নিউজ, রাজশাহী। সবাই তাকে চিনত আওয়ামী লীগের নেতা হিসেবে, চলাফেরাও করতেন দলটির নেতাদের সাথেই। কুয়েত পল্লীর ভূমিহীনদের জায়গা দখলের পর সেখানে গড়ে তোলেন অপকর্মের আস্তানা। প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানিও করা হতো। ৫ আগস্টের পর জানা যায় অভিযুক্ত কামাল উদ্দিন উপজেলা বিএনপির সিনিয়র সদস্য। ফেনীর ছাগলনাইয়ার শুভপুরে সরকারি ১০ একর জায়গার উপর ১৯৯২ সালে ভূমিহীনদের জন্য ঘর নির্মাণ করে দেয় কুয়েত সরকার। নাম দেয়া হয় কুয়েত পল্লী। বর্তমানে ৬৫ পরিবার বসবাস করছে এখানে। স্থানীয়দের পানির চাহিদা মেটাতে প্রকল্প এলাকায় ২টি লেক খনন করা হয়েছিল। সেই জলাধার দখল করে ২০১১ সাল থেকে ব্রিকফিল্ড ও অবকাঠামো নির্মাণ করেন উপজেলা বিএনপির সদস্য কামাল উদ্দিন। প্রতিবাদ করায় একের পর এক মামলায় আসামি করা হয় পল্লীর পুরুষদের। তারপর থেকে পুরুষশূন্য এই এলাকা।
পুরুষ মানুষ নাই, আমরা মহিলা মানুষের উপর নির্যাতন, ফিল্ড চালায় অনুযায়ী পুকুর আদায় করছে। মাইলাইয়ারে যে প্রতিবন্ধী মাইলাইয়ারে যে নিচে গই গঙ্গা আমরা তো ডরে মরি যাই গঙ্গা মানুষ সকল বেগুন দাইছে কর্মী কামাল্লা কইছে দেখি আন্ডারে কুয়ের সরকারের বিএমপির ক্ষমতা আইলে আন্ডারও এটা তুন দুম্বাইব উচিত করব নির্যাতনও করব। ধোঁয়ার কারণে আমরা কষ্ট হাইয়ের আমরা ক্ষতির আমরা ধ্বংস হাইয়ের এই কারণে আমরা এটা নিয়ে প্রতিবাদ করছি। আমরা সবাই মামলা ঢুকে দিছে। গত ৮ নভেম্বর এমনই এক আসামিকে ধরতে অভিযানে যায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। আসামি সোহাগকে না পেয়ে তার ৬৫ বছর বয়সী প্রতিবন্ধী মাকে থানায় নিয়ে যায় পুলিশ। পরে ফাইল ক্যাবিনেট চুরির সন্দিগ্ধ আসামি হিসেবে তরিকের নেছাকে পাঠানো হয় কারাগারে। চুরির মামলার ঘটনায় তার কাছে চোরাউদ্ধার হিসেবে তাকে তার স্বীকারোক্তি দিয়েছিল আমাদের পুলিশের সামনে, সেই জন্য তাকে গ্রেপ্তার করে আনা হয়েছে। প্রতিবন্ধীর বিষয়টা আমাদের কাছে তৎক্ষণাৎ উপস্থাপন করেন নাই। স্বজন ও এলাকাবাসীর অভিযোগ, অভিযানের সময় ভিডিও কলে পুলিশ কর্মকর্তাদের সাথে যুক্ত ছিলেন কামাল। তার নির্দেশে নিয়ে যাওয়া হয় বৃদ্ধাকে। আমাকে যখন পাই নাই আমার শাশুড়িকে টানি যে সাবে যে লই গেছে যদি দেখতেন মানে বিশ্বাস করতেন। উঠতে চাইতেছে না, কি কান্না করতেছে। উনি ভিডিও কলে বলতেছে মা আছে, ওরা বলতেছে মা আছে, ও দেখি বলতেছে মা থাকলে মাকে গ্রেপ্তার করো, মা কেন ছেলেরা শাসন করে না। এটা ধরে পুলিশ আই শুনি যে লই গেছে প্রতিবন্ধী আরো বয়স হয়েছে কিভাবে জেলে থাকবো। অথচ এলাকার সবাই কামালকে চিনতেন আওয়ামী লীগ নেতা হিসেবে। আওয়ামী লীগের শাসনামলে দখল করা জমি হালাল করতে মসজিদ প্রতিষ্ঠা করেন। এলাকাবাসীর অভিযোগ, মসজিদের উপরে কাছে ঘেরা ঘর বানিয়ে চলত অসামাজিক কার্যকলাপ। অবৈধ দুনিয়ার ব্যাগ কিছু হাতের হেরি আমরা আর কিয়া কইতাম, আমরা তো দেখেন নিচে মুছে কিয়া আপাত মস্তকে যা দৌড় আছে ব্যাগ গাইতে দিবে দল আমার জানা মতো, কিন্তু আমার দলের অন্যমনে এদের 200 খাইলার। ৫ আগস্টের পর পালিয়ে যাওয়া আওয়ামী লীগের নেতাদের সাথে কামালও এখন আত্মগোপনে। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী। ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারা কুককে সঙ্গে নিয়ে জুলাই গণ-অভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে গণ-অভ্যুত্থানে আহতদের তোপের মুখে হাসপাতাল ছাড়লেন স্বাস্থ্য উপদেষ্টা। রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান নিটোরে এই ঘটনা ঘটে। জানা যায়, সকালে ব্রিটিশ হাইকমিশনার সারা কুক সহ নিটোরে আহতদের দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রোটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল। এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে। তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ির সামনে ঘিরে ধরেন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান। এদিকে নিটোরের গেট বন্ধ করে রাস্তায় অবস্থান নেন বিক্ষোভকারীরা। এতে যানজট দেখা দেয়। রাজধানীর চকবাজারের কামালবাগ এলাকায় অভিযান চালিয়ে একটি পলিথিন কারখানা সিলগালা করে দিয়েছে পরিবেশ অধিদপ্তর। সকালে গোপন সংবাদের ভিত্তিতে পরিবেশ অধিদপ্তরের নেতৃত্বে শুরু হয় যৌথ বাহিনীর এই বিশেষ অভিযান। তবে অভিযান শুরুর আগেই উৎপাদন বন্ধ করে পালিয়ে যায় মালিক ও শ্রমিকরা। পরে তালা ভেঙে ভেতরে ঢুকে ভ্রাম্যমাণ আদালত উদ্ধার করা হয় শতাধিক বস্তা পলিথিন ও পলিথিন তৈরির কাঁচামাল। মালিকের সন্ধান না পাওয়ায় বিচ্ছিন্ন করে দেয়া হয় কারখানাটির বিদ্যুৎ সংযোগ। এ সময় বিক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয়রা, স্লোগান দিতে থাকেন অভিযানের বিরুদ্ধে। স্থানীয়রা জানান, পুরান ঢাকাতেই রয়েছে শতাধিক পলিথিন তৈরির কারখানা, কাজ করেন লক্ষাধিক শ্রমিক। এগুলো সবই হচ্ছে পলিথিন উৎপাদনকারী অবৈধ কারখানা। ঠিক আছে, এই কাঁচামাল দিয়ে পলিথিনে সবকিছু তৈরি করা যায় এবং আমরা তাদেরকে ব্যাপকভাবে এর আগেও সচেতন করেছি। 1 নভেম্বর থেকে নিষিদ্ধ, 30 নভেম্বর পর্যন্ত আমরা এসে তাদেরকে বুঝিয়ে গেছি। তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে তারা আমাদের মুভমেন্ট জানতে পেরে কিন্তু তালা লাগিয়ে চলে গিয়েছে। তো আমরা আজকে যে মালামালগুলো আমাদেরকে নিয়ে যাওয়া সম্ভব সেগুলো আমরা নিয়ে যাচ্ছি এবং পাশাপাশি আমরা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে যাচ্ছি যাতে পরবর্তীতে কার্যক্রম চালাতে না পারে। রাজধানীর উত্তরা পূর্ব থানার হত্যা মামলায় সাবেক মেয়র আতিকুল ইসলামকে 5 দিনের রিমান্ড দিলেন সিএমএম কোর্ট। একই মামলায় অ্যাডভোকেট মমতাজ উদ্দিন আহমেদ মেহেদীর
3 দিনের রিমান্ড মঞ্জুর হয়। বুধবার সকালে রিমান্ড শুনানিতে এই আদেশ দেওয়া হয়। এছাড়া উত্তরার পৃথক থানার আরও 2টি হত্যা মামলায় মেয়র আতিককে গ্রেফতার দেখানো হয়েছে। এছাড়া উত্তরা পশ্চিম থানার বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনের মামলায় সাবেক অতিরিক্ত সচিব আমজাদ হোসেন খানের 3 দিনের রিমান্ড দেওয়া হয়। তার ছেলে সৈকতকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। একই থানার একটি হত্যা মামলায় সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদকেও 3 দিনের রিমান্ডে পাঠানো হয়েছে। মোহাম্মদপুর থানার পৃথক 3টি হত্যা মামলায় সাবেক এমপি সাদেক খান এবং সাবেক কাউন্সিলর সলিমুল্লাহ সলুকে গ্রেফতার দেখানো হয়েছে। ঢাকা উত্তরের সাবেক অবৈধ মেয়র আতিকুল ইসলাম বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পরে তার 5 দিনের রিমান্ড মঞ্জুর করেন। অধ্যক্ষ আব্দুস শহীদ তাকে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তার বিরুদ্ধে এবং তাকে তদন্তকারী কর্মকর্তা হেফাজতে প্রদান করেন। এই মামলাগুলি যে সম্পৃক্ত করা হচ্ছে যা মানবাধিকারের প্রশ্ন লঙ্ঘন এবং সংবিধানের লঙ্ঘন। উনার কিডনির সব বিভিন্ন সমস্যা আছে, এই কারণে বলছি উনাকে জেলা হাজতে জিজ্ঞাসাবাদ করার জন্য। আদালত সন্তুষ্ট হয়ে উনাকে 3 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন। অবৈধ মাদক ব্যবসায়ীদের ধরতে যৌথ অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী। জনভোগান্তি কমাতে রাস্তা সড়ক থেকে বিক্ষোভ সমাবেশ নিয়ন্ত্রণেও কাজ করছে তারা। সকালে ঢাকা সেনানিবাসে দেশের আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম নিয়ে ব্রিফিংয়ে কর্নেল ইন্তেখাব হায়দার খান জানান, অন্তর্বর্তী সরকার যেন সুষ্ঠু পরিবেশে কাজ করতে পারে সে বিষয়ে সহায়তা করছে সেনাবাহিনী। এই অভিযানে এখন পর্যন্ত প্রায় 700 জন মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। এছাড়া শিল্পাঞ্চলের নিরাপত্তায় কাজ করে যাচ্ছে সেনাবাহিনী, পার্বত্য চট্টগ্রামের শান্তি শৃঙ্খলা রক্ষায় কাজ করে যাচ্ছে। জানান, আন্দোলনের আহতদের 3295 জনকে বিভিন্ন সিএমএইচে চিকিৎসা দিচ্ছে সেনাবাহিনী। ট্রাফিক নিয়ন্ত্রণে সরকার যদি সহায়তা চায় সেনাবাহিনী তাহলে কাজ করবে বলেও জানান তিনি। বিচার বহির্ভূত হত্যা যাতে না ঘটে সে বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে সেনাবাহিনী। যৌথ অভিযানে এ পর্যন্ত 700 জনেরও অধিক মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং বিপুল পরিমাণে ইয়াবা, ফেন্সিডিল, মদ, গাঁজাসহ অন্যান্য অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা, দেশের জনগণের জানমাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। চট্টগ্রামে বন্ধ গার্মেন্টস কারখানায় ঘটেছে দফায় দফায় লুটপাট। মেশিনারিজ ও অন্যান্য সরঞ্জাম কিছুই রাখেননি সশস্ত্র দুর্বৃত্তরা। লুটপাটের আগে সিসি ক্যামেরা ভেঙে ফেলে তারা। থানায় মামলা হলেও ধরা পড়েনি কেউ। ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছে বিজিএমইএ। বছর দুয়েক আগেও কর্মচঞ্চল এবং ব্যস্ত গার্মেন্টসটির অবস্থা এখন এমনই বিহাল। সীমানা প্রাচীর ভেঙে লুট হয়েছে সব মেশিনারিজ, ভাঙচুরের চিহ্ন স্পষ্ট। চট্টগ্রামের কালুরঘাটে বিসিক শিল্প এলাকায় বেস টেক্সটাইল আর্থিক সংকট ও রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে 2022 সালে বন্ধ হলেও এতদিন সব ঠিকঠাক ছিল। গত 5 আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের 2 মাস পর অক্টোবরে কারখানায় কয়েক দফা হামলা ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। প্রত্যেক রাতে 20 থেকে 30 জন আরও মানুষ আরও বেশি লোকজনের সস্তাভাবে আসে, ওদেরকে জিম্মা করে রাখে এবং দিনের পর দিন প্রত্যেক দিন জিনিসপত্র নিয়ে যাচ্ছে এবং যেটা গত এক সপ্তাহে বেশি বেড়ে গেছে। আমার সিকিউরিটি বাধা দেওয়ার আগেই সিকিউরিটিকে হাত পা বেঁধে অনেক সময় জিম্মি করে অস্ত্র ধরে। যারা আসছে সবাই অস্ত্রধারী, প্রত্যেক আছে রান্দা, তারপরে কিরিজ, বিভিন্ন ধরনের অস্ত্র। যে কেউ একজন আসবে এসে মানে ফ্যাক্টরিটা চালাবে এরকম একটা ব্যবস্থা ছিল, কিন্তু ওরা এমনভাবে লুট করছে এখন এই পুরো ফ্যাক্টরি চালানোর মতো এরকম কোনো আর ব্যবস্থা নেই। আতঙ্কে আছেন দায়িত্বরত প্রহরী ও শ্রমিকরা। কারখানার মালিকও বিদেশে। সিসি ক্যামেরা ভেঙে ফেলায় জানা যায়নি হামলাকারীদের পরিচয়। আমরা ঠিক আইডেন্টিফাই করতে পারছি না যে এক্স্যাক্টলি কোন গ্রুপ কি সেটা করেছে। এটা হয়তো পুলিশ তদন্ত করলে বের করতে পারবে। 120 থেকে 140 কোটি টাকার মেশিনারিজ ছিল আমাদের এখানে। এখন ওখান থেকে আসলে ক্ষয়ক্ষতির পরিমাণটা পুরোটা অ্যাসেস করলে বোঝা যাবে। এই ঘটনায় চাঁদগাঁও থানায় মামলা হলেও ধরা পড়েনি কেউ। দুর্বল নিরাপত্তা ব্যবস্থা নাকি অন্য কোনো কারণে এই ঘটনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে দাবি পুলিশের। মালিক দেউলিয়া হয়ে মালিকেরও কোনো যোগসাজশ আসছে কিনা এই মালামালগুলো সরানো, বা কোনো তৃতীয় শক্তি বা বহিরাগত শক্তি এই ধরনের এই মালামাল চুরির সাথে জড়িত আছে কিনা সেই বিষয়গুলো কিন্তু আমরা তদন্তের সাথে দেখছি। আক্রান্ত কারখানাটি পরিদর্শনে গিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে বিজিএমইএ। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম।
যে কোনো মূল্যে আগামী 15 নভেম্বর কাকরাইল মসজিদে প্রবেশ করতে চায় ভারতের মাওলানা সাদপন্থী আলেম ওলামা ও তাবলীগের সাথীরা। বৈষম্য দূর করে এবারের ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইজতেমা করতে দেওয়া এবং দেশের সব মসজিদে তাবলীগের শান্তিপূর্ণ কার্যক্রম পরিচালনা উভয় পক্ষের জন্য নিশ্চিতের দাবি জানিয়েছেন তাবলীগ জামাত বাংলাদেশ। দুপুরে প্রেস ক্লাবের সংবাদ সম্মেলনে এ দাবি জানায় সংগঠনটি। তাদের অভিযোগ, কাকরাইল মার্কাজ নিয়ে মিথ্যাচার করছেন জোবাইরপন্থীরা। আইন অনুযায়ী কাকরাইল মার্কাজ নিজামুদ্দিনের অনুসারীদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। বিশ্ব ইজতেমার ঐতিহ্য ফিরিয়ে আনতে মাওলানা সাদের ইজতেমায় উপস্থিত নিশ্চিত উভয় পক্ষের জন্য স্থায়ীভাবে মার্কাজ পরিচালনার বন্দোবস্তের দাবি জানায় সংগঠনটি। প্রত্যেকটি বিষয়ের সঠিক চিত্র তাদের মাধ্যমেই জাতির কাছে দেশ ও জাতির সমৃদ্ধি এবং উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সহিংসতা এবং পারস্পরিক উচ্ছৃঙ্খল আচরণ পরিহার করে সবার অধিকার নিশ্চিত করতে হবে। কাকরাইল মার্কাজ সম্পূর্ণভাবে নিজামুদ্দিনের অনুসারীদের হাতে বুঝিয়ে দিতে হবে। টঙ্গী বিশ্ব ইজতেমার বৈষম্য দূর করে এই ইজতেমায় নিজামুদ্দিনের অনুসারীদেরকে প্রথম পর্বে ইজতেমা করতে দিতে হবে। বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ব্যারিস্টার এম কাইয়ুম জনস্বার্থে এই রিট দায়ের করেন। বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে এই রিট আবেদনটির উপর শুনানি হবে। এর আগে গত 6 নভেম্বর বিদ্যুৎ নিয়ে ভারতের আদানি গ্রুপের সঙ্গে সব চুক্তি বাতিল চেয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নোটিশ অবিলম্বে অন্যায্য ও একতরফা চুক্তি পুনর্বিবেচনা অথবা পুরোটাই বাতিল চাওয়া হয়েছে। 3 দিনের মধ্যে আদানি এই চুক্তি পুনর্বিবেচনার কার্যক্রম শুরু না করলে হাইকোর্টে রিট করার কথা জানান সংশ্লিষ্ট আইনজীবী। নোটিশের সময় পেরিয়ে যাওয়ায় এই রিট আবেদনটি করা হয়েছে। বিএসএমএমইউতে উদযাপিত হল আন্তর্জাতিক শারীরিক পুনর্বাসন চিকিৎসা দিবস। সকালে মেডিকেলে এক র্যালির আয়োজন করে বাংলাদেশ সোসাইটি অফ ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন এবং বিএসএমএমইউর ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগ। র্যালিতে বিভাগীয় চেয়ারম্যান প্রফেসর ডক্টর এম এ শাকুর বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত 182 জন রোগীকে চিকিৎসা দেওয়া হয়েছে। একই সাথে আহতদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয়েছে। জানান, সে সময় সম্পূর্ণ ফ্রি চিকিৎসা দেওয়া হয়েছে এই হাসপাতালে। তিনি আরো বলেন, জুলাইয়ে আহতদের জন্য বিশেষ কমিটি গঠন করা হয়েছে। ইউরোপীয় সকল কনসুলেট ও এম্বাসি কার্যক্রম যেন বাংলাদেশে সম্পন্ন করা যায়, ভিসার জন্য নাগরিকদের অন্য দেশে যেন না যেতে হয়, এমন দাবি জানিয়েছে ইউরোপ ভিসা প্রত্যাশী ঐক্য পরিষদ। এতে ইউরোপের দেশগুলোতে বেশি সংখ্যক বাংলাদেশে যেতে পারবে এবং দেশের রেমিটেন্সও বৃদ্ধি পাবে। সকালে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। ভিসা প্রত্যাশীরা বলেন, বাংলাদেশ থেকে ইউরোপের বিভিন্ন দেশে অভিবাসন, শিক্ষা ও কর্মসংস্থানের লক্ষ্যে যাত্রা করা নাগরিকদের সংখ্যা বাড়ছে। কূটনৈতিক সম্পর্ক বজায় রেখে ইউরোপের সব দেশে বাংলাদেশের অবস্থানকে আরও শক্তিশালী করা সম্ভব। দেশে ইউরোপীয় কনসুলেট এবং এম্বাসি কার্যক্রম চালু করা গেলে নাগরিকদের ইউরোপে প্রবেশের প্রক্রিয়া, ভিসা ও অন্যান্য সেবা আরও সহজ হবে এবং ইউরোপ যেতে খরচ কমবে। বিভিন্ন দেশের কার্যক্রম সম্পর্কে সঠিক ও নির্ভুল তথ্য পাওয়া, স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির সুযোগ বৃদ্ধি সহ নানা সুবিধার কথা তুলে ধরেন ভিসা প্রত্যাশীরা। ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ সব পদে নিয়োগ পাচ্ছেন কট্টর ইসরায়েলপন্থীরা। মধ্যপ্রাচ্যের বিশেষ দূতের দায়িত্ব সামলাবেন ইসরায়েল ঘনিষ্ঠ স্টিভ উইটকফ। এছাড়া মন্ত্রিসভায় জায়গা পাবেন বিভিন্ন সময়ে তেল আবিবকে অন্ধ সমর্থন দেয়া আরও কয়েকজন। নতুন সরকারে বড় দায়িত্ব পাচ্ছেন ধনকুবের ইলন মাস্ক। মসনদে বসার 2 মাস আগেই প্রতিরক্ষা, স্বরাষ্ট্র সহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় বন্টন করে ফেলেছেন ট্রাম্প। গাজায় আগ্রাসন বন্ধে আরব মুসলিমরা এবার সমর্থন দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পকে। নির্বাচনী প্রচারণায় যুদ্ধের ইতি টানার ইঙ্গিত দিলেও ট্রাম্প এখন প্রশাসনে বসাচ্ছেন একের পর এক ইসরায়েলপন্থী নেতাকে। মধ্যপ্রাচ্যের যে কোনো সংঘাত সহিংসতা বন্ধে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন অঞ্চলটির মার্কিন দূত। এই পদে ট্রাম্প এবার বসাচ্ছেন ইহুদি ধনকুবের স্টিভ উইটকফকে।
কূটনৈতিক অভিজ্ঞতা না থাকলেও ট্রাম্পের দীর্ঘদিনের গলফ খেলারে সঙ্গী পাচ্ছেন গুরুদায়িত্ব। জাতিসংঘে মার্কিন দূত হিসেবে নিয়োগ পাচ্ছেন ইসরায়েল বিরোধী ছাত্র আন্দোলনের কড়া সমালোচনা করা এলিসে স্টেফানিক। প্রথম লাতিন বংশোদ্ভূত নাগরিক হিসেবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন সিনেটর মার্কো রুবিও। তিনিও তেল আবিবের কট্টর সমর্থক। আর প্রতিরক্ষা মন্ত্রী হচ্ছেন মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজের উপস্থাপক পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীতে কাজের দীর্ঘ অভিজ্ঞতা আছে তার। মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন আলোচিত রাজনীতিক ক্রিস্টি নোয়েম। হোমল্যান্ড সিকিউরিটির দায়িত্ব পাওয়া নোয়েমের অধীনে থাকবে সিক্রেট সার্ভিসও। ট্রাম্পকে হত্যার চেষ্টার ঘটনায় ব্যাপক বিতর্কের মুখে পড়েছিল এই সংস্থা। ফ্লোরিডা সিনেটর মাইকেল ওয়ালশ হবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আর গোয়েন্দা সংস্থা সিআইএ এর ডিরেক্টর হচ্ছেন জন র্যাডক্লিফ। ইলন মাস্কের জন্য তো রীতিমতো নতুন বিভাগই খুলছেন ট্রাম্প। হোয়াইট হাউসে ঢুকেই চালু করবেন সরকারি দক্ষতা বিষয়ক বিভাগ, যার অধীনে অপচয় রোধে খরচ কমানো সহ সরকারকে বিভিন্ন পরামর্শ দিবেন বিশ্বের শীর্ষ ধনকুবের। তার ডেপুটি হিসেবে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত রিপাবলিকান নেতা বিবেক রামাস্বামী। পরিবেশ ও সুরক্ষা সংস্থার প্রধান ট্রাম্পের দীর্ঘদিনের মিত্র জেলডিন। আরকানসাসের সাবেক গভর্নর মাইক হুকাবিকে মনোনীত করা হয়েছে ইসরায়েলের রাষ্ট্রদূত। এর আগে হোয়াইট হাউসের চিফ অব স্টাফ হিসেবে প্রচার শিবিরের কোচেয়ার সুজি ওয়াইলসের নাম ঘোষণা করেছিলেন ট্রাম্প। মুস্তফা মাহমুদ, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের আলটিমেটামকে পাত্তাই দিল না ইসরায়েল। গাজায় নির্দিষ্ট ত্রাণ প্রবেশে বেঁধে দেওয়ার সময়সীমা পেরিয়ে গেলেও ভ্রুক্ষেপ নেই তেল আবিবের। শর্ত না মানলে অস্ত্র সহায়তা বন্ধে যে হুঁশিয়ারি দেওয়া হয়েছিল তা যেন বেমালুম ভুলেই গেছে ওয়াশিংটন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদে বাকি সব দেশ এই ইস্যুতে তেল আবিবকে তুলোধুনো করলেও সাফাই গিয়েছেন মার্কিন প্রতিনিধি। সে আশকারাতেই যেন গাজা পরিস্থিতি নিয়ে আবারও দম্ভের সাথে মিথ্যাচার করেছেন ইসরায়েলি প্রতিনিধি। থেমে নেই হত্যাযজ্ঞ, খাদ্যের অভাবে লাখ লাখ মানুষের হাহাকার, অপুষ্টিতে ধুঁকছে নবজাতকও। যুদ্ধ কবলিত উপত্যকায় জরুরি ত্রাণ প্রবেশের সব রাস্তা বন্ধ করে রেখেছে ইসরায়েল। গাজার দুর্ভিক্ষ পরিস্থিতি মোকাবেলার লক্ষ্যে 1 মাস আগে তেল আবিবকে 30 দিনের আলটিমেটাম দিয়েছিল যুক্তরাষ্ট্র। দৈনিক 350 ট্রাক ঢুকতে হবে উপত্যকায়, নয়তো চাহিদা মতো অস্ত্র পাবে না নেতানিয়াহু প্রশাসন। এমন হুঁশিয়ারির সময়সীমা পেরিয়ে গেলেও অবস্থার কোনো উন্নতি হয়নি, বরং আরও খারাপ হয়েছে পরিস্থিতি। এরপরও অবশ্য অস্ত্র সহায়তা বন্ধ দূরে থাক, ইসরায়েলের পক্ষেই সাফাই গাইছে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অধিবেশনে তেল আবিবকে আবারও নামমাত্র সতর্ক করলেন মার্কিন প্রতিনিধি। উত্তরে ত্রাণ সরবরাহ সহ ইসরায়েল কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে, সেগুলো বাস্তবায়ন করতে হবে। আবারও জোর দিয়ে বলতে চাই, জোর করে উচ্ছেদ বা দুর্ভিক্ষ পরিস্থিতি চাই না, যা যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী। জাতিসংঘে বিভিন্ন দেশের প্রতিনিধিরা যেখানে বলছেন গাজায় নিষ্ঠুরতার সব মাত্রা ছাড়িয়ে গেছে, সেখানে ইসরায়েল দাবি করছে তাদের বিরুদ্ধে মিথ্যাচার চলছে। গাজার দুর্ভিক্ষের খবরও সত্যি নয় বলে দাবি করেন ইসরায়েলি প্রতিনিধি। মানবিকতার মুখোশ ধরে মিথ্যাচারের চর্চা হচ্ছে, ইসরায়েলের বিরুদ্ধে অসত্য তুলে ধরা হচ্ছে। আইপিসির রিপোর্ট বলছে গাজার উত্তরের পরিস্থিতি অনেক স্থিতিশীল এখন। তারা কিভাবে দুর্ভিক্ষের দাবি করে? ইসরায়েলের এমন বেপরোয়া আচরণে হতাশা প্রকাশ করলেন ফিলিস্তিনি প্রতিনিধি। যেসব বিষয় সতর্ক করেছিলাম সবই ইসরায়েল অস্বীকার করেছে। কি ঘটছে সবাই চোখের সামনে দেখছেন। ইসরায়েল দাবি করে ক্রসিং খোলা, ত্রাণের ট্রাক ঢুকছে, অথচ পুরো বিশ্ব সব মানবিক প্রতিষ্ঠান বলছে উল্টো কথা। পরিকল্পনা করে দুর্ভিক্ষ পরিস্থিতি তৈরি করা হয়েছে। অবিলম্বে যুদ্ধবিরতির দাবিতে একটি খসড়া প্রস্তাব দিয়েছে নিরাপত্তা পরিষদের 10 অস্থায়ী সদস্য। সমর্থন জানিয়েছে চীন, রাশিয়া। ডরথি তাসরিন, যমুনা নিউজ।